আসসালামু আলাইকুম। আজকে আমরা রেসপিরেটরি ফিজিওলজির একটা টপিক জানার ট্রাই করব, সেটা হচ্ছে আমাদের লাং কমপ্লেন্স অ্যান্ড ইটস রিলেভেন্স। হোয়াট ইজ কমপ্লেন্স? কমপ্লেন্স যদি আমরা একদম ইজিলি বলি, এই কমপ্লেন্সের মধ্যে হচ্ছে লাংয়ের এক্সপানশন করার যে ক্ষমতা, লাংয়ের এক্সপান্সিবিলিটি বা লাংয়ের স্ট্রেচেবিলিটি। একটা লাং ইন্সপিরেশনের সময় যে পরিমাণ এক্সপান্ড করতে পারে, আবার এক্সপিরেশনের সময় তার নর্মাল ডায়ামিটারে ফিরে আসতে পারে, এই জিনিসটাই হচ্ছে কমপ্লেন্স। কমপ্লেন্স সহজ কথায় কি? কমপ্লেন্স একদম সহজ কথা হচ্ছে লাংয়ের এক্সপানশন করার যে ক্যাপাবিলিটি। আমরা কমপ্লেক্স নিয়ে আরও জানবো। এর কমপ্লেক্স বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, ওয়াই ইন্ট্রাপ্লুরাল প্রেশার ইজ নেগেটিভ। ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা জানার জন্য আমাদের একটা ডায়াগ্রাম যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, দেন প্রিন্সিপাল ব্রঙ্কাস হয় আমাদের, এটা যদি লাং হয়, এটা আরও ব্রঙ্কিউলগুলোতে ভাগ হয়ে এটা কি করবে আমাদের অ্যালভিওলাস। আমরা এটা নর্মাল জানি। সো ইন্ট্রাপ্লুরাল প্রেশার জিনিসটা কি? আমরা জানি লাংয়ের বাইরে লাংয়ের সাথে লেগে থাকে ভিসেরাল প্লুরা, আর তার বাইরে আমাদের থাকে কি প্যারাইটাল প্লুরা। তো আর এটা যদি আমরা চেস্ট ওয়াল শো করি, এটা হচ্ছে কি আমাদের সেই চেস্ট ওয়াল, এটা হচ্ছে আমাদের চেস্ট ওয়াল, আর এটা ভিসেরাল প্লুরা, আর এটা হচ্ছে আমাদের প্যারাইটাল প্লুরা। সো ভিসেরাল প্লুরা, প্যারাইটাল প্লুরা, আমরা জানি দুটো প্লুরাল মধ্যবর্তী যে প্রেশার, এটাই হচ্ছে আমাদের কি প্লুরাল প্রেশার। এখন আমরা একটা জিনিস জানতে হবে, চেস্ট ওয়াল সবসময় আমাদের লাংটাকে আমাদের বাইরের দিকে স্ট্রেচ করে, বাইরের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, আর লাং সবসময় ভিতরের দিকে আনার টেন্ডেন্সি থাকে। লাং সবসময় ভিতরের দিকে আসতে চায়। কেন? কারণ ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, লাংয়ের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি মানে কি? লাংয়ের ভিতর ইলাস্টিন ফাইবার যেগুলো থাকে সেগুলো সবসময় চায় কি লাংকে তার ভিতরের দিকে নিয়ে আসা। এটা কেন হয় না? কারণ চেস্ট ওয়াল মানে কেন সবসময় ভিতর দিকে আসে না নর্মালি? কারণ চেস্ট ওয়াল বাইরের দিকে ফোর্স নেয়, আর লাংয়ের কম ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি ভিতরের দিকে আসে, এই জন্য লাং আমাদের একটা স্টেবল অবস্থায় থাকে। এখন আমরা আসি কেন নেগেটিভ। আমরা জানি দুটো প্লুরাল প্রেশার হচ্ছে -5 সেন্টিমিটার। কেন? কারণ -5 সেন্টিমিটার অফ ওয়াটার। এটা কেন? কারণ নেগেটিভ হচ্ছে দুটোর অপোজিট ডিরেকশনে। ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি ভিতরের দিকে আনার ট্রাই করতেছে, এবং ইন্টারপ্লুরাল প্রেশার এবং চেস্ট ওয়ালটা বাইরের দিকে যারা ট্রাই করতেছে, এই জন্য এটা নর্মালি -5 সেন্টিমিটার ওয়াটারে থাকে। আর যখন এটা আমাদের ইন্সপিরেশনের সময় কী হবে? আমাদের লাং এক্সপান্ড হয়। আমরা জানি ইন্সপিরেশনের সময় লাংটা এক্সপান্ড হয়, এই জন্য প্লুরাটা, প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা দুটোই আমাদের কী হবে? প্যারাইটাল প্লুরাটা একটু বাইরের দিকে, এটা নর্মালি বাইরের দিকে আসবে, মানে একটু এক্সপান্ড করবে লাং। যেহেতু লাং এক্সপান্ড করবে, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি চাবে কি আরও জোরে এটাকে তার নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য। আগে যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি -5 ছিল, এখন সেটা আরেকটু বাড়াবে, আরেকটু বাড়িয়ে আরেকটু জোরে সেটাকে নিয়ে আসতে ট্রাই করবে। এই জন্য এটা তখন ইন্সপিরেশন -7.5 সেন্টিমিটার ওয়াটারে চলে যায়, এটা মোর নেগেটিভ হয় বা প্রেশারটা বেড়ে যায়। এখন আমরা এখান থেকে যদি জিনিসটা দেখি, যে আমাদের এখান থেকে আমাদের নর্মাল -5 ছিল, আর ইন্সপিরেশনের সময় প্রেশারটা মোর নেগেটিভ হচ্ছে, মানে কি ওই আমাদের প্লুরা যখন এক্সপান্ড করলো, এটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আরও বেশি জোরে সেটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসে ট্রাই করবে। এই জন্য আমাদের ইন্সপিরেশনের সময় প্লুরাল প্রেশারটা মোর নেগেটিভের দিকে যাবে। আমরা গাইডনের আরেকটা ফিগার দেখি, যে আমাদের -5 সেন্টিমিটার অবস্থায় এখানেই ছিল নর্মাল, যখন ইন্সপিরেশন স্টার্ট হলো প্যারাইটাল প্লুরাটা আরও স্ট্রেচ করবে, স্ট্রেচ করার কারণে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আরও বেশি জোরে এখানে করবে, এই জন্য প্রেশারটা বাড়বে, -7.5 যাবে। আবার এটা এক্সপিরেশনের সময় কী হবে? প্যারাইটাল প্লুরা তার নর্মাল জায়গায় চলে আসবে, আবার সেটা -5 চলে যাবে। এই জন্যই আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেশারটা আমাদের সবসময় নেগেটিভ থাকে। আর কি চেঞ্জ হয় ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় আমরা সেটা বললাম। এখন আমরা আসি নিউমোথোরাক্সে কী আমাদের চেঞ্জ হয়। নিউমোথোরাক্স জিনিসটা যদি আমরা বলি, আমরা ওই সেম ফিগারটা আবার আঁকা ট্রাই করি। প্রিন্সিপাল ব্রঙ্কাস, ব্রঙ্কিউল হয়ে যদি আমাদের হয়, আমরা যদি এটা একটা লাং গেস করি, সেখান থেকে আমাদের অ্যালভিওলাসগুলো এখানে থাকে। সো আমরা যদি এখন দেখি নিউমোথোরাক্সে কী হয়, আমরা জানি ভিসেরাল প্লুরা, আর তার বাইরে আমাদের প্যারাইটাল প্লুরাটা তার বাইরের দিকে। সো যখনই আমাদের প্যারাইটাল এখানে আমরা চেস্ট ওয়ালটা দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যখন আমাদের একটা ইঞ্জুরি হলো, একটা স্ট্যাব ইঞ্জুরি হলো কি, আমাদের চেস্ট ওয়ালটা রাপচার হলো, প্যারাইটাল প্লুরাটা রাপচার হলো, এখানে ধরো আমাদের একটা ইঞ্জুরি। সো আমরা জানি ইন্টারপ্লুরাল প্রেশার -5 নেগেটিভ, তাই না? এই নেগেটিভ কী করবে? সবসময় বাইরে থেকে যে কোনো জিনিসই আসুক, সেটাকে সে অ্যাকুমুলেট করা ট্রাই করবে। সেটা নিউমোথোরাক্স আমরা এখানে বলতেছি, সেটা আরও হতে পারে, যেমন পায়োথোরাক্স বা যে কোনো ক্ষেত্রেই আমরা এখানে নিউমোথোরাক্স দিক বুঝে ট্রাই করি, যে এয়ারটা এখানে আসবে তার নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেশারের জন্য, আর যখনই এটা আসবে
চেস্ট ওয়াল কী করতো, বাইরের দিকে টানতো। তো এই বাইরের দিকে টেন্ডেন্সিটা এখানে লস হয়ে যাবে। আর লাংয়ের ভিতরের দিকে আসার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির জন্য এটা তখনও চলতে থাকবে, তখন এটা অ্যাক্টিভ থাকবে। এই জন্য লাংটা তার আরও ভিতরের দিকে আসতে থাকবে, আর প্লুরাতে কন্টিনিউয়াসলি বাইরে থেকে এয়ারটা জমা হবে। আমরা যদি পরের ফিগারটা দেখানো ট্রাই করি কী হবে জিনিসটা, যদি আমরা বলি এটা হচ্ছে যদি আমাদের সে লাং হয়, এই বাইরে আমাদের প্লুরাটা আরও বেশি এক্সপ্যান্ড হবে, এখানে প্লুরাটা এয়ার অ্যাকুমুলেট হবে, আর লাংটা ক্রমাগত শর্ট হবে, ছোট হবে, শ্রিঙ্কেজ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যাটেলেকটেসিস। অ্যাটেলেকটেসিস 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 তাহলে কী হচ্ছে জিনিসটা, আমাদের মোর ইন্ট্রাপ্লুরাল প্রেশারের জন্য, নেগেটিভের জন্য আমাদের এয়ারটা অ্যাকুমুলেট করলো, আর এই জন্য আমাদের লাং চেস্ট ওয়ালটা তার বাইরের দিকে আনার টেন্ডেন্সিটা লস হলো। এই জন্য আমাদের এয়ারটা অ্যাকুমুলেট করতেছে প্লুরাল স্পেসে, আর লাং তার ভিতরের দিকে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এটাকে বলা হচ্ছে লাং তার কলাপস করলো, এটাকে অ্যাটেলেকটেসিস। নর্মাল অবস্থায় আমাদের কেন এটা হয় না, কারণ আমাদের সারফেক্টেন্ট রিলিজ হয় আমাদের টাইপ 2 নিউমোসাইট থেকে, এই জন্য আমাদের কখনো এটা হয় না। আমরা সারফেক্টেন্ট নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করে ট্রাই করব। সো এখন আমরা আসি, আমাদের কমপ্লেন্স যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে। কমপ্লেন্স ইনক্রিজ মানে কি, লাং আরও বেশি পরিমাণে স্ট্রেচ হবে, লাংয়ের এক্সপান্সিবিলিটি আরও বেড়ে যাবে। মানে সহজ কথায় আমাদের ইলাস্টিন ফাইবারটা কমে যাবে। ইলাস্টিন ফাইবারটা আমরা এখানে আগে বলেছিলাম, আবার দেখাচ্ছি এখানে আমরা, যদি আমাদের এটা প্রিন্সিপাল ব্রঙ্কাস হয় আর এটা যদি আমাদের লাং হয়, এটা আমাদের আরও ব্রঙ্কিউল হয়ে আমাদের অ্যালভিউলাসগুলা থাকলো। তাহলে ইলাস্টিন আমরা জানি লাংয়ের অ্যালভিউলাসকে ঘিরে সবসময় ইলাস্টিন ফাইবার থাকে, এগুলো হচ্ছে কি আমাদের ইলাস্টিন। এই ইলাস্টিন ফাইবারটা যখন এখানে থাকলো আমার এখানে, তখন এই ইলাস্টিনটাই কি করবে, আমাদের নর্মাল ইন্সপিরেশন শেষে এক্সপিরেশন অবস্থায় এটা আমাদের লুমেনটাকে, এয়ারওয়েগুলোকে তার নর্মাল লুমেন অবস্থায় নিয়ে আসে, নর্মালি আমাদের ব্যাক করে। সো যখনই আমাদের ইনক্রিজ কমপ্লেন্স হচ্ছে, তার মানে কি লাং আরও বেশি পরিমাণে এক্সপানশন করতে পারবে, তাই না? তার মানে কি আমাদের ইন্সপিরেশনটা অনেক ইজি হবে, আমাদের লাং সহজেই এটা আমাদের এয়ারটাকে ভিতরে আনতে পারবে। ইন্সপিরেশনটা আমাদের কি হবে, মোর ইজি ইন্সপিরেশনটা। এখন এটাই হচ্ছে আমাদের এমফাইসেমা। এমফাইসেমাতে কি হয়, কমপ্লেন্সটা ইনক্রিজ হয়, এই জন্য আমাদের ইলাস্টিন ফাইবারটা কমে যায় এবং ইন্সপিরেশনটা একদম সহজ হয়। বাট আমরা এক্সপিরেশনটা এখানে অনেক টাফ হয়। আমরা এমফাইসেমার একটু মেকানিজমটা বোঝার ট্রাই করি। এমফাইসেমাতে কি হয়, আমাদের লাং যারা স্মোকার তাদের এমফাইসেমা বা সিওপিডির ক্ষেত্রে এমফাইসেমা একটা পার্ট, এটা হতে পারে বেশি। তাহলে কার্বন পার্টিকেলস যেগুলো আছে এগুলো আমাদের কি হয়, আমাদের এখানে জমা হয়, আমাদের অ্যালভিউলাসে ক্রমাগত জমা হতে থাকে। অ্যালভিউলাসে যখন এটা আসবে, আমাদের অ্যালভিউলার ম্যাক্রোফেজ রিলিজ করবে। কি করবে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা কি করবে, আমাদের এই কার্বন পার্টিকেলগুলোকে ইনজেস্ট করবে। অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করবে, আমাদের এই কার্বন পার্টিকেলগুলোকে সবসময় ডাইজেস্ট করার ট্রাই করবে। যখনই এটা আমাদের ডাইজেস্ট করবে, তখন আমাদের নর্মালি অবস্থায় এটা আমাদের এখানে কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু যদি এটা কন্টিনিউয়াসলি জমা হতে থাকে, কন্টিনিউয়াসলি সে যদি স্মোক করতে থাকে, তাহলে এই জিনিসটা কি হবে, এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ কন্টিনিউয়াসলি আমাদের ইলাস্টেজ সিক্রেট করবে। কি করবে, আমাদের ইলাস্টেজ যে এনজাইম, এই ইলাস্টেজের অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। ইলাস্টেজ কী করবে, আমাদের ইলাস্টিনকে ডিগ্রেড করবে বা কোলাজেনকে লস করবে। এই এখন জিনিস খেয়াল করেন, যদি ইলাস্টিনটা আমাদের লস হয় তাহলে কি হবে, আমাদের এক্সপানশন তো খুবই ইজিলি হবে, আমাদের ইন্সপিরেশনে কোনো প্রভাবই পড়বে না। কিন্তু আমাদের যে নর্মাল আমাদের এক্সপিরেশনের সময়, আমরা যদি এটা একটা এয়ারওয়ে দেখাই, যদি দুটো এয়ারওয়ে দেখাই, এখানে ইলাস্টিন আগে নর্মালি ছিল, এখন ধরেন ইলাস্টিন কমে গেল, ইলাস্টিনটা রিডিউস হয়ে গেল। ইলাস্টিন যেহেতু কমে যাচ্ছে, তার মানে কি আমাদের ইন্সপিরেশন শেষে নর্মালি আমাদের আবার যেহেতু ইলাস্টিনের জন্য আমাদের তার ভেসেলগুলা ইন্সপিরেশনের সময় ভেসেল ডাইলেট করতো, আর ইলাস্টিনের জন্য সেটা আবার তার নর্মাল অবস্থায় ব্যাক করতো। এখন ইলাস্টিন যেহেতু কম, আমাদের কি হবে, আমাদের এয়ারওয়েটা কন্টিনিউয়াসলি আমাদের ডাইলেটেড অবস্থায় থাকবে, এই জন্য আমাদের এক্সপিরেশনটা বাধা হবে। এখন এক্সপিরেশন এটা বাধা হতে হতে এমন এক সময় হবে যেখানে এয়ারওয়েগুলা অনেক মোস্ট প্রমিনেন্ট ডাইলেট হবে, মানে আমাদের টার্মিনাল যে ব্রঙ্কিউলের পরের থেকে আমাদের এই জায়গাগুলো এয়ারওয়েগুলো অনেক বেশি পরিমাণে আমাদের এয়ার অ্যাকুমুলেট করবে। এই জন্য আমাদের কী হবে, আমাদের এই লুমেনগুলো কী হবে, পরবর্তীতে ইলাস্টিনের জন্য কম থাকার জন্য
আমাদের ইলাস্টিন যেহেতু এখন কম, তাহলে নর্মাল ডায়ামিটার হচ্ছে না, এই ডায়ামিটারটাকে আরও রিডিউস করবে। একটা কারণ হচ্ছে এয়ার কন্টিনিউসলি এখানে জমা হচ্ছে, এখানে ইন্সপিরেশনটা আমাদের কোনো প্রভাব না পড়লে এক্সপিরেশন প্রভাব পড়তেছে, এই জন্য পরবর্তীতে আরও ইন্সপিরেশনটা আমাদের এখানে টাফ হয়ে যাচ্ছে, মানে আমাদের টাইডাল ভলিউমটা এখানে ডিক্রিজ হচ্ছে। টাইডাল ভলিউমটা আমাদের এখানে কি হচ্ছে, কমছে। টাইডাল ভলিউমটা কি, আমাদের নর্মাল অবস্থা আমরা যে পরিমাণ এয়ার ইনফ্লো করি বা ছেড়ে দিই, বা এটা ইনফ্লো করি, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যেহেতু আমাদের এখানে ইলাস্টিন কমে যাচ্ছে, তার মানে কি এখানকার এয়ারওয়ে টার্মিনাল ব্রঙ্কিউলের পর ডায়ালেট হচ্ছে, কিন্তু আমাদের পরবর্তীতে এখানকার ইলাস্টিনের কম থাকার কারণে এই লুমেনগুলো ন্যারো হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এক্সপিরেশনটা আমাদের টাফ হচ্ছে। আমরা এয়ারটা আসতেছে ঠিকই, কিন্তু আমাদের এক্সপিরেশনের সময় এয়ারটা ঠিকমতো লাঙে আবার ঠিকমতো ব্যাক করতেছে না, মানে এয়ারটা এখানে অ্যাকুমুলেট করতেছে, এয়ারটা এখানে জমা হচ্ছে। সো এয়ারটা যেহেতু এখানে জমা হচ্ছে, এমন এক সময় হবে এখানে ইলাস্টিন কমে যাওয়ার, কন্টিনিউসলি কমার কারণে লুমেনটা ন্যারো হবে, এই জন্য আমাদের ইন্সপিরেশনটা আর ইন্সপিরেশনটাও একসময় প্রভাব পড়বে। সো মেনলি এক্সপিরেশনটা আমাদের এখানে কি হবে, রিডিউস হবে, এই জন্য আমাদের লাংটা ফুলে যায়। আমরা এটাকে বলি ব্যারেল শেপ চেস্ট, আমাদের শেপটা আমাদের যে চেস্টটা এখানে ব্যারেল শেপ হয়ে যায়, এই জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে। তাহলে এমফাইসিমা কি হচ্ছে, আমাদের ইনক্রিজ কমপ্লেন্সের জন্য কি হচ্ছে, আমাদের আমাদের ইন্সপিরেশনটা সহজ হচ্ছে, কিন্তু আমাদের ইলাস্টিনটা ক্রমাগত রিডিউস হচ্ছে। ইলাস্টিন কমে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ইন্সপিরেশনটা কোনো প্রভাব না পড়লেও কন্টিনিউয়াসলি আমাদের অ্যালভিউলার ম্যাক্রোফেজ রিলিজ হচ্ছে, এটা ইলাস্টেজ অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, ইলাস্টিন কমে যাচ্ছে। ইলাস্টিন কমে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ইলাস্টিন কম, এখন আমাদের লাংটা কন্টিনিউয়াসলি আমাদের এয়ারটা, যেটা আমাদের এক্সপিরেশনটা ব্যাহত হচ্ছে, এই জন্য এয়ার স্পেসগুলোতে এয়ার জমা হচ্ছে। একসময় কী হবে, ইলাস্টিন কন্টিনিউসলি কমার জন্য এয়ারওয়েগুলো ন্যারো হবে। এয়ারওয়েগুলো কেন ন্যারো হবে আমি এটা অলরেডি বলছি, যেটা হচ্ছে কি, আমাদের এয়ারওয়েগুলো ইলাস্টিন তার নর্মাল ডায়ামিটার রাখতো, ইলাস্টিন কমে যাওয়ার কারণে এয়ারওয়েগুলো কি এখন ন্যারো হবে, এই জন্য এক্সপিরেশনটা বাধা হতো, এখন ইন্সপিরেশনটা অনেক ক্ষেত্রে ট্রাভেল হবে, এই ক্ষেত্রে ডিসনিয়া ডেভেলপ করতে পারে, এবং টার্মিনাল ব্রঙ্কিলের পর এয়ারওয়েগুলো ডাইলেট হবে, এই জন্য আমাদের এখানে ব্যারেল শেপ চেস্ট আমরা এখানে পাবো। এটাই হচ্ছে আমাদের ইনক্রিজ কমপ্লেন্স বা এমফাইসেমার ক্ষেত্রে প্যাথোফিজিওলজি। এখন আমরা আসি, কমপ্লেন্স যদি কমে যায় সেক্ষেত্রে কী হবে। কমপ্লেন্স কমে যাওয়া মানে কি, আমাদের ইলাস্টিনটা বেড়ে যাচ্ছে, বা কোনো কারণে আমাদের ইলাস্টিনটা অনেক বেশি বা কোলাজেন অনেক বেশি আমাদের লাঙে চলে আসতেছে। আমি যদি এটা ধরি, আমার ধরেন অনেক পরিমাণে আমাদের ইলাস্টিন অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমাদের যে লুমেনগুলা অ্যালভিলাইগুলো এখানে ছিল, এটা কি হচ্ছে, আমাদের অনেক বেশি পরিমাণে এখানে আসতেছে। আমরা এর আগেরটা কি বলি, এটাকে আমরা বলি কি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আমরা এখান থেকে এটা বললাম। আর এর পরে যেগুলো হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কি হতো, এক্সপিরেশনটা প্রভাব পড়তো, এক্সপিরেশনটা মেনলি হ্যাম্পার হতো। আর এখানে কি হবে, ইলাস্টিক যেহেতু অনেক বেশি পরিমাণে ইলাস্টিন ফাইবার, এই জন্য লাংটা বেশি পরিমাণে রিকল টেন্ডেন্সি হবে, এই জন্য এখানে ডিক্রিজ ইন্সপিরেশন, আমাদের ইন্সপিরেশনটা এখানে বাধা পাবে, কারণ ইলাস্টিন ফাইবার অনেক বেশি। ইলাস্টিন ফাইবার বেশি মানে কি, লাং সহজে তার মানে তাকে এক্সপান্ড করতে দিবে না, এই জন্য আমাদের লাং এখানে আসতেও বাধা পাবে। এটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো যখনই আমাদের কমপ্লেন্সটা ডিক্রিজ হচ্ছে, তার মানে কি এয়ার মানে লাং সবচেয়ে এক্সপান্ড করতে পারতেছে না, এক্সপান্ড না করতে পারে কি হবে, ইলাস্টিন ফাইবারটা বেড়ে গেছে, ইলাস্টিন বেড়ে যাওয়ার ফলে কি হবে, আমাদের এয়ার বাতাসটা সহজে আসতে পারবে না, লাং এক্সপান্ড করতে পারবে না, এই জন্য আমাদের ইন্সপিরেশনটা ব্যাহত হবে। এই ছিল আমাদের কমপ্লেন্স রিলেটেড কথাবার্তা। সো আমরা যদি একটু আবার রিক্যাপিলেট করি, আমরা কি কি বললাম, কমপ্লেন্স কি আমরা জানলাম, কমপ্লেন্স ইন্ট্রাপ্লুরাল প্রেশারের ক্ষেত্রে কেন হচ্ছে, কেন ইন্ট্রাপ্লুরাল প্রেশার নেগেটিভ, ইন্সপিরেশন এক্সপিরেশনের চেঞ্জটা আমাদের নিউমোথোরাক্সের কী কারণে চেঞ্জ হচ্ছে, ওই আমাদের কনসেপ্ট রিলেটেড। আর ইনক্রিজ কমপ্লেন্স যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের ইলাস্টিন ফাইবারটা ডিক্রিজ হচ্ছে, অ্যালভিউলার ম্যাক্রোফেজ বেশি বেশি সিক্রেট করছে, এমফাইসেমার ক্ষেত্রে কার্বন পার্টিকেল স্মোকারদের ক্ষেত্রে অ্যালভিউলার ম্যাক্রোফেজ বেশি বেশি সিক্রেট হচ্ছে, ইলাস্টেজ অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। ইলাস্টেজ অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, আমাদের ইলাস্টিনটা কমে যাবে, ইলাস্টিনটা কমপ্লেন্স রিডিউস হবে, এই জন্য আমাদের কী হবে, এয়ার আমাদের লাং সহজে এক্সপান্ড করতে পারবে, ইন্সপিরেশনটা বেড়ে যাবে, ইন্সপিরেশন নর্মাল থাকবে, কিন্তু এক্সপিরেশনের সময় ইলাস্টিন আরেকটা কাজ কী করতো, এয়ারওয়েগুলোকে আমাদের নর্মাল অবস্থায় নিয়ে আসতো এক্সপিরেশনের সময়। যেহেতু ইলাস্টিন কম, এই জন্য এক্সপিরেশনের সময় আমাদের লুমেন নর্মালি আসতে পারবে না, এই জন্য লুমেনটা আরও ছোটো হয়ে যাবে, এয়ারওয়ে লুমেনগুলো ছোট হয়ে যাবে, এই জন্য টার্মিনাল ব্রঙ্কিউলের পর আমাদের এয়ারগুলো অ্যাকুমুলেট করবে, এই জন্য এটাকে আমরা বলি কি ব্যারেল শেপ চেস্ট এমফাইসেমাতে। আর যখন কমপ্লেন্স ডিক্রিজ হয়, তখন কী হবে, আমাদের ইলাস্টিনটা বেড়ে যাবে, উল্টাটা ইলাস্টিন বেড়ে যাবে, এই জন্য আমাদের কী হবে, ইন্সপিরেশনটা
কম হবে। ইন্সপিরেশনটা বাতাস লাং এক্সপ্যান্ড কম করতে পারবে, এই জন্য ইন্সপিরেশনটা কম হবে। এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, আর এটাকে বলা হয় অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই ছিল আমাদের কমপ্লেন্স রিলেটেড কিছু কথাবার্তা।